গুহার ভেতরে প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন মানুষের এমন হাড় খুঁজে পান যেগুলোতে ছুরির দাগ রয়েছে, ঠিক যেমনটা শিকার করা পশুর হাড়ে পাওয়া যায়। আমাদের পূর্বপুরুষেরা একে অপরকে খেত এবং হাজার হাজার বছর ধরে নিয়মিতভাবেই তা করে এসেছে। ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত সারা বিশ্ব জুড়েই নরমাংস ভক্ষণের প্রমাণ পাওয়া যায়। হাড়গুলোতে পাথরের ছুরির আঁচড়ের দাগ দেখা, জায়মগজ চুষে বের করার জন্য হাতুড়ি দিয়ে হাড় ভাঙা হতো, মাথার খুলি এমনভাবে ভাঙা ও ঘষা হতো যে ভেতরের অংশ চকচক করত। বিজ্ঞানীরা এর কারণ নিয়ে বিতর্ক করেন। তারা কি ক্ষুধার তাড়নায় দুর্বল ও অসুস্থদের খেত, নাকি শত্রুকে পরাজিত করার পর এটি কোনো প্রথা ছিল? কিন্তু আসল সত্য হলো, গুহাবাসীরা তাদের নিজেদের গোত্রের মানুষদেরই খেত, যার মধ্যে নারী ও শিশুও ছিল। কিছু শিশুর হাড়ে ছুরির দাগের চেয়ে দাঁতের দাগই বেশি পাওয়া যায়। গুহাবাসীরা হিমযুগে টিকেছিল যখন তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেত এবং পুরো হিমবাহ ইউরোপের অর্ধেক অংশ ঢেকে রাখত। শীতকাল 9 মাস স্থায়ী হতো, গ্রীষ্মকালেও বরফ গলত না এবং তাপমাত্রা সর্বোচ্চ +5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠত। আমাদের পূর্বপুরুষরা সেখানেই বাস করত। শিকারের আঘাত, ক্ষুধা, ঠান্ডা বা সংক্রমণের কারণে গড়পড়তা মানুষ 25 থেকে 30 বছর বয়সে মারা যেত। কেবল সবচেয়ে ভাগ্যবানরাই বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে থাকত। যারা 40 বছর পর্যন্ত বাঁচত তাদের অতি বৃদ্ধ বলে মনে করা হতো। খুব কম মানুষই তাদের নাতি নাতনিদের জীবিত দেখতে পেত। প্রতিটি দিনই ছিল বেঁচে থাকার সংগ্রাম, যেখানে শিকারের একটি ভুল বা আগুন ছাড়া একটি ঠান্ডা রাত পুরো পরিবারের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াত। যখন মানুষ গুহামানবদের কথা বলে, তখন তারা এমন কয়েকটি ভিন্ন প্রজাতির কথা বলে যারা হাজার হাজার বছর আগে এই গ্রহে একই সাথে বাস করত। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল নিয়ান্ডারথাল রাজারা ছিল স্থূলকায় ও অবিশ্বাস্যভাবে শক্তিশালী। তারা 2 লক্ষ বছর ধরে ইউরোপে বাস করত এবং 40,000 বছর আগে বিলুপ্ত হয়ে যায়। আধুনিক মানুষেরা আফ্রিকা থেকে এসেছিল এবং ধীরে ধীরে সমগ্র গ্রহে ছড়িয়ে পড়েছিলই। যাত্রাপথে তারা অন্যান্য প্রাচীন মানব প্রজাতিকে স্থানচ্যুত করেছিল বা তাদের সাথে আন্তঃপ্রজনন করেছিল। এছাড়াও এশিয়ার পার্বত্য অঞ্চলে ডেনিসোভান এবং দ্বীপগুলিতে 1 মিটারেরও কম উচ্চতার বামন মানব ছিল। কিছু প্রজাতি এখন কেবল হাড়ের টুকরোর মাধ্যমে আবিষ্কৃত হচ্ছে। এই সমস্ত প্রজাতি একে অপরের সাথে মিলিত হতো, যুদ্ধ করত, বাণিজ্য করত এবং এমনকি সন্তানও বিনিময় করত। এটি ছিল এমন একটি গ্রহ যেখানে বিভিন্ন মানব প্রজাতি একটিমাত্র ভূখণ্ডে বসবাস করত। 50,000 বছর আগে ইউরোপ ও এশিয়ায় এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল। বিভিন্ন মানব প্রজাতি মুখোমুখি হয়েছিল এবং কিভাবে জীবনযাপন করবে তা স্থির করেছিল। যখন আধুনিক মানুষ ইউরোপে পৌঁছায় তার আগেই নিয়ান্ডারথালরা 2 লক্ষ বছর ধরে সেখানে রাজত্ব করছিল এবং প্রতিটি গুহা ও পথঘাট তাদের জানা ছিল। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে এই প্রজাতিগুলো প্রণয় সম্পর্কে জড়িয়েছিল এবং সন্তানও বিনিময় করেছিল, কারণ নিয়ান্ডারথালদের জিন এখনও আমাদের ডিএনএতে রয়ে গেছে। এই সাক্ষাৎগুলো বিভিন্ন ধরনের ছিল। কোনো কোনো ক্ষেত্রে তারা শান্তিপূর্ণভাবে সরঞ্জাম ও জ্ঞান বিনিময় করত, আবার অন্য ক্ষেত্রে শিকারের জায়গা ও জলের উৎসের জন্য তারা আমৃত্যু লড়াই করত। কল্পনা করুন, জঙ্গলে মানুষের মতো দেখতে কিন্তু ভিন্ন এক প্রাণীর মুখোমুখি হলেন, যার ভ্রুর দুপাশে বিশাল উঁচু খাঁজ এবং আপনি বুঝতে পারছেন না যে সে বন্ধু না শত্রু। প্রচলিত ধারণার বিপরীতে প্রাচীন মানুষেরা খুব কমই গুহায় স্থায়ীভাবে বাস করত। শীতকালে এগুলো ছিল অস্থায়ী আশ্রয়স্থল। বছরের বেশিরভাগ সময় তারা ম্যামথের হাড়, চামড়া এবং ডালপালা দিয়ে ঘর তৈরি করত। যাযাবর জীবনের জন্য এই কাঠামোগুলো ছিল টেকসইউষ্ণ এবং সহজে স্থানান্তরযোগ্য। এরকমই একটি ঘরে প্রত্নতাত্ত্বিকরা 95টি ম্যামথের হাড়, 3 মিটার উঁচু দেয়াল, মাঝখানে একটি অগ্নিকুণ্ড এবং সেখানে বসবাসকারী 10 জনের একটি পরিবারের সন্ধান পান। একটিমাত্র ঘর তৈরি করতে কয়েক মাস সময় লাগত, কিন্তু বাইরের তীব্র ঠান্ডার মধ্যেও ভেতরের আগুন 15 ডিগ্রি সেলসিয়াস 53 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বজায় রাখত। গুহাগুলো মাংস সংরক্ষণের স্থান, প্রসূতি কক্ষ এবং ধর্মীয় আচার অনুষ্ঠান ও সমাধিস্থল হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু স্যাঁতসেঁতে ভাব এবং শিকারী প্রাণীর কারণে স্থায়ী বাসস্থান হিসেবে নয়।
একটি ম্যামথের ওজন ছিল 6 টন, উচ্চতা ছিল 4 মিটার, এবং এটি তার শুঁড়ের এক আঘাতেই একজন মানুষকে মেরে ফেলতে পারত। কিন্তু মানুষ তাদের হত্যা করতে শিখেছিল। তারা 30 জনের দলে শিকার করত জন্তুটিকে কোনো খাড়া পাহাড় বা গর্তের কাছে তাড়িয়ে নিয়ে যেত, তারপর ঘন্টার পর ঘন্টা বর্ষা দিয়ে তার পেটে আঘাত করে রক্তক্ষরণে মেরে ফেলত। একটি শিকার করা ম্যামথ একটি গোত্রের 3 থেকে 4 মাসের খাবারের যোগান দিত। তারা এর হাড় দিয়ে ঘর বানাত, চামড়া দিয়ে পোশাক তৈরি করত, চর্বি থেকে জ্বালানি তৈরি করত এবং কিছুই ফেলে দিত না। শিকার ছিল মারাত্মক। প্রতি 3 জন শিকারের মধ্যে একজন আহত পশুর পায়ের নিচে চাপা পড়ে মারা যেত, কিন্তু মাংস ছাড়া শীতকালে পুরো গোত্রটি বিলুপ্ত হয়ে যেত। একটি সফল শিকারের পর তারা বেশ কয়েকদিন ধরে ভোজের আয়োজন করত এবং মন ভরে খেত, কারণ তারা জানত না পরবর্তী শিকার কখন আসবে। মাংস ধোঁয়ায় শুকিয়ে হিমায়িত করা হতো। 4 লক্ষ বছর আগে মানুষ আগুনকে বশ করেছিল এবং তা সব কিছু বদলে দিয়েছিল। এটি চাকা বা লেখার আবিষ্কারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। আগুন রাতে উষ্ণ থাকার জন্য তাপ দিত, শিকারী প্রাণীদের দূরে রাখত, মাংসের পরজীবী মেরে ফেলত এবং খাবার নরম করত, যা দাঁতকে দ্রুত ক্ষয় থেকে রক্ষা করত। গুহাবাসীরা নড়াচড়া করে বা জন্মায় এমন সব কিছুই খেত: ম্যামথ, হরিণ, ঘোড়া মাছ, পাখি, সাপ, ব্যাংলার্ভা, কৃমিশি, মাশরুম, বেরি এবং বাদাম। মগজ ছিল এক বিশেষ উপাদেয় খাবার। তারা এটি ভাঙা খুলি থেকে সরাসরি কাঁচা খেত, কারণ এতে চর্বির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে এবং ঠান্ডায় বেঁচে থাকার জন্য চর্বি অপরিহার্য। যখন শিকার সপ্তাহ ধরে চলো, তখন তারা গাছের ছাল এবং পোশাকের চামড়ার বেল্ট খেত হাড় গুঁড়ো করে স্যুপ তৈরি করত। ঠান্ডার চেয়ে ক্ষুধা দ্রুত প্রাণ কেড়ে নিত। গুহামানবদের জন্ম দেওয়া 10টি সন্তানের মধ্যে সর্বোচ্চ 5 জন প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত বেঁচে থাকত। অর্ধেক 5 বছর বয়সের আগেই মারা যেত। সামান্যতম সংক্রমণ, সর্দি, ডায়রিয়া বা একটি পচনশীল আঁচড়ের কারণেও শিশুরা মারা যেত। কোনো ওষুধ ছিল না, ছিল কেবল লতাপাতা, যা খুব কমই কাজে আসত। নারীরা অনেক সন্তানের জন্ম দিত, এটা জেনেও যে তাদের বেশিরভাগই মারা যাবে। গোত্রকে টিকিয়ে রাখার এটাই ছিল একমাত্র উপায়, অন্যথায় এক প্রজন্মের মধ্যেই সবাই বিলুপ্ত হয়ে যেত। প্রত্নতাত্ত্বিকরা ভাঙা হাড়পুষ্টি এবং রোগের চিহ্নসহ ছোট ছোট কঙ্কাল খুঁজে পান। হাজার হাজার বছর আগের শৈশব আজকের মানদণ্ডে ছিল এক দুঃস্বপ্ন। বাবা মায়েরা তাদের সন্তানদের গুহায় কবর দিত এবং কাছাকাছি পাথর ও হাড়ের খেলনা রেখে দিত, যা প্রমাণ করে যে তারা তাদের ঠিক ততটাই ভালোবাসত যতটা আমরা আমাদের নিজেদের সন্তানদের ভালোবাসি। ইউরোপের গভীর গুহাগুলিতে 40,000 বছরের পুরনো চিত্রকর্ম সংরক্ষিত হয়েছে। বাইসন, ঘোড়া, ম্যামথ, হাতের ছাপ এবং অদ্ভুত সব প্রতীক। শিল্পীরা সম্পূর্ণ অন্ধকারে মশাল জ্বালিয়ে কাজ করতেন। তারা লাল গিরিমাটি, কালো কাঠ, কয়লা এবং পশুর চর্বি দিয়ে তৈরি রং ব্যবহার করতেন, আঙুল দিয়ে আঁকতেন অথবা হাড়ের মধ্যে দিয়ে ফুঁ দিতেন। কিছু চিত্রকর্ম এতটাই সরু ফাটলের মধ্যে রয়েছে যে তার মধ্যে দিয়ে কেবল পেটে ভর দিয়েই গলে যাওয়া যায়, তবুও মানুষ শিল্পকর্ম বা আচার অনুষ্ঠানের জন্য সেগুলিতে প্রবেশ করত। সম্ভবত এগুলি ছিল পবিত্র স্থান, যেখানে শামানরা শিকারের আগে পশু আত্মাদের সঙ্গে সংযোগ স্থাপন করতেন, অথবা তরুণ শিকারীদের প্রশিক্ষণের জায়গা। এই চিত্রকর্মগুলি প্রমাণ করে যে গুহাবাসীরা নির্বোধ বর্বর ছিল না, বরং আমাদের মতোই জটিল সংস্কৃতি ও কল্পনা শক্তি সম্পন্ন চিন্তাশীল প্রাণী ছিল। প্রত্নতাত্ত্বিকরা 10,000 বছরের পুরনো গণকবর উন্মোচন করছেন, যেগুলোতে ভাঙা মাথার খুলি ও হাড়সহ শত শত কঙ্কাল রয়েছে। এগুলো অঞ্চল, জল ও খাদ্যের জন্য বিভিন্ন উপজাতির মধ্যে সংঘটিত প্রকৃত যুদ্ধের অবশেষ। পরাজিত পক্ষ বৃদ্ধ নারী ও শিশুসহ প্রত্যেককে হত্যা করেছিল। হাড়গুলোতে পাথরের কুঠারের আঘাত, ভাঙা মাথার খুলি, আত্মরক্ষার জন্য ব্যবহৃত ভাঙা হাত এবং পাঁজরের মধ্যে বিদ্ধ তীরের চিহ্ন রয়েছে। বিজয়ীরা শত্রুদের সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছিল, যুবতী নারীদের বন্দী করে নিয়ে গিয়েছিল এবং শাস্তিস্বরূপ মৃতদেহগুলোকে বিনা কবরে গর্তে ফেলে দিয়েছিল। যুদ্ধগুলো এতটাই নৃশংস ছিল যে গোটা উপজাতি চিরতরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, কোনো বংশধর রেখে যায়নি এবং এমনকি কেউ তাদের নামও মনে রাখেনি।
গুহাবাসীরা কোনো চেতনানাশক ছাড়াই পাথরের ছুরি দিয়ে হাত পা কেটে ফেলত এবং কিছু রোগী বেঁচেও যেত। কঙ্কালের উপর সেরে ওঠা ভাঙা হাড় এবং কর্তিত অঙ্গপ্রত্যঙ্গ পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় যে যখন তারা শিকার করতে পারত, নাতক্ষণকেও আহতদের মাসের পর মাস সেবা করত। কত স্থানে ভেষ জমাটি এবং আগুনের ছাই লাগানো হতো, হাড়গুলো বাঁকা হয়ে জোড়া লাগত এবং অন্য কোনো উপায় না থাকায় যন্ত্রণা সহ্য করতে হতো। কিন্তু এই একই মানুষেরা মৃতদের যত্ন নিত, তাদের অস্ত্রশস্ত্র ও গয়না সহ কবর দিত এবং পরকালের যাত্রার জন্য খাবারের ব্যবস্থা করত। একটি গুহায় ফুলের বিছানার উপর 60,000 বছর পুরনো একটি নিয়ান্ডারথাল কঙ্কাল পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় যে তারাও আধুনিক মানুষের মতোই ভালোবাসত এবং শোক করত। গুহাবাসীরা 30 থেকে 50 জনের দলে বাস করত, যেখানে কয়েকটি পরিবার একসাথে থাকত, কারণ একা বেঁচে থাকা অসম্ভব ছিল। শক্তি ও স্বাস্থ্যের উপর ভিত্তি করে সঙ্গী নির্বাচন করা হতো। একজন পুরুষকে ভালো শিকারী হতে হতো, একজন নারীকে সুস্থ সন্তানের জন্ম দিতে হতো। এটা ছিল বেঁচে থাকার বিষয়, ভালোবাসার নয়। শিশুরা পুরো গোত্রের তত্ত্বাবধানে বড় হতো এবং 5 বছর বয়স থেকে শিকার করতে ও গাছপালা সংগ্রহ করতে শিখত। জ্ঞান মৌখিকভাবে এবং প্রদর্শনের মাধ্যমে সঞ্চারিত হতো, কোনো বিদ্যালয় ছিল না। 30,000 বছর আগে মানুষ প্রথম নেকড়েদের পোষ মানায়। তারা শিকারের সাহায্য করতরাতে শিবির পাহারা দিত, উচ্ছিষ্ট খেত এবং তাদের ঘেউ ঘেউ শব্দে শিকারী প্রাণীদের সম্পর্কে সতর্ক করত। ধীরে ধীরে নেকড়েরা পরিবারের অংশ হয়ে ওঠে, শিশুদের সাথে চুলার পাশে ঘুমাত এবং হাজার হাজার বছর ধরে তারা বিবর্তিত হয়ে কুকুরে পরিণত হয়, যা ছিল মানুষের দ্বারা পোষ মানানো প্রথম প্রাণী। আজ থেকে 25 লক্ষ বছর আগে প্রথম সরঞ্জামগুলোর আবির্ভাব ঘটে, মাংস কাটার এবং মজ্জার জন্য হাড় ভাঙার সাধারণ ধারালো পাথর। প্রতি সহস্রাব্দে সরঞ্জামগুলো আরও উন্নত হতে থাকে, পাথরের ফলাযুক্ত বর্ষা, ছুরি, চামড়া ঘষার যন্ত্র এবং পোশাক সেলাইয়ের জন্য হাড়ের সুই। আজ থেকে 3 লক্ষ বছর আগে মানুষের মধ্যে কথা বলার ক্ষমতা বিকশিত হয় এবং জ্ঞান কেবল অঙ্গভঙ্গির মাধ্যমেই নয়, কথার মাধ্যমেও সঞ্চারিত হতে থাকে, যার ফলে শিকারের পরিকল্পনা আগে থেকেই করা সম্ভব হয়। কথা বলার ক্ষমতা এক বিরাট সুবিধা এনে দিয়েছিল। এখন একজন বৃদ্ধ যুবকদের বলে দিতে পারতেন কোথায় হরিণ পাওয়া যায়, কিভাবে বিপদ এড়ানো যায় এবং কোন গাছপালা বিষাক্ত। যে উপজাতিগুলোর মানুষেরা যোগাযোগ ও জ্ঞান বিনিময়ে বেশি পারদর্শী ছিল, তারাই বেশি টিকে থাকত। তাই বুদ্ধিমান ও বাকপটুরাই তাদের জিন পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করত। 70,000 বছর আগে একদল ক্ষুদ্র মানুষ আফ্রিকা ত্যাগ করে অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর প্রতিটি মহাদেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল। তারা বছরে 1 কিলোমিটার গতিতে জলহীন মরুভূমি হেঁটে সমুদ্র প্রণালী ভেলায় চড়ে এবং হিমবাহ অতিক্রম করেছিল। 60,000 বছর আগে তারা সমুদ্র পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছেছিল। 15,000 বছর আগে তারা মহাদেশগুলোর মাঝের একটি হিমায়িত প্রণালী পার হয়ে আমেরিকায় পৌঁছেছিল। প্রতিটি প্রজন্ম খাদ্যের সন্ধানে আরও কয়েক কিলোমিটার হেঁটেছে। পথে শিশুদের জন্ম হয়েছে এবং মৃত্যুও হয়েছে, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে সেই গোষ্ঠীটি এগিয়ে চলেছে। এটি মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যাত্রা। আমাদের পূর্বপুরুষেরা আফ্রিকা থেকে পৃথিবীর দূরতম প্রান্তে হেঁটে গিয়েছিলেন এবং পৃথিবীর প্রতিটি কোণে বসতি স্থাপন করেছিলেন। 40,000 বছর আগে ইউরোপ ও এশিয়ায় 2 লক্ষ বছরের সফল অস্তিত্বের পর নিয়ান্ডারথালরা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। বিজ্ঞানীরা এখনও বিতর্ক করেন যে কি তাদের বিলুপ্ত করেছিল। আধুনিক মানুষের সাথে খাদ্যের জন্য প্রতিযোগিতা, জলবায়ু পরিবর্তন, রোগ, নাকি এই তিনটি। আধুনিক মানুষ পরিকল্পনায় বেশি বুদ্ধিমান ছিল, বড় দলে ভালোভাবে কাজ করতে পারত এবং আরও উন্নত অস্ত্র তৈরি করেছিল, যা তাদের একটি সুবিধা দিয়েছিল। শেষ নিয়ান্ডারথালরা দক্ষিণ ইউরোপের গুহায় ছোট বিচ্ছিন্ন দলে বেঁচে ছিল, যতক্ষণ না তারা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। সম্ভবত আধুনিক মানুষ কেবল বেশি আক্রমণাত্মক ছিল এবং যুদ্ধে তাদের প্রতিযোগীদের নির্মূল করেছিল, অথবা সম্ভবত নিয়ান্ডারথালরা নিজেদের মধ্যে বিবাহ করেছিল।
আফ্রিকায় বসবাসকারী মানুষ ছাড়া প্রত্যেক আধুনিক মানুষের দেহে 2 থেকে 4% নিয়ান্ডারথাল ডিএনএ রয়েছে, যা প্রমাণ করে যে আমাদের পূর্বপুরুষদের মধ্যে আন্তঃপ্রজনন ঘটেছিল। কিছু নিয়ান্ডারথাল জিন আজও আমাদের সাহায্য করে। এগুলো রোগের বিরুদ্ধে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে, ত্বকের রঙকে প্রভাবিত করে, চর্বিযুক্ত খাবার হজম করতে সাহায্য করে এবং ঠান্ডা থেকে আমাদের রক্ষা করে। গুহাবাসীদের কাছ থেকে আমরা দলবদ্ধভাবে কাজ করার সরঞ্জাম তৈরি করার, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার, দুর্বলদের যত্ন নেওয়ার, মৃতদের কবর দেওয়ার এবং ছবি আঁকার ক্ষমতা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। প্রতিবার যখন আপনি জঙ্গলে আগুন জ্বালান, একটি কুকুরকে আদর করেন বা একটি ছবি আঁকেন, তখন আপনি সেই কাজগুলোরই পুনরাবৃত্তি করছেন যা আপনার পূর্বপুরুষরা হাজার হাজার বছর আগে করতেন। যদি এটি আপনার কাছে আকর্ষণীয় মনে হয় তাহলে সাবস্ক্রাইব করুন, যাতে আপনি নতুন পর্বগুলো মিস না করেন। আমরা সবকিছু সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক রাখি।